সৌদি আরবের উত্তর পশ্চিমের শহর আল উলা মদিনা শহর থেকে ৪০০ কিলোমিটার দূরে আরব উপদ্বীপের প্রাচীন শহর এটি। ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে স্থান পাওয়া হেগরার অবস্থান এই শহরেই। এখানে মানব বসতির সূচনা প্রায় ৪,০০০ বছর আগে। হিজরি ৭ম শতকে তাবুক যুদ্ধে যাওয়ার পথে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পদার্পণ করেন। এখানে তিনি একটি স্থানে নামাজ আদায় করেন। আল উলার মরুদ্যান এলাকার আবহাওয়া নাতিশীতোষ্ণ। এখানে প্রচুর খেজুর, কমলা ও টক জাতীয় ফল ছাড়াও নানা কৃষিজ উৎপাদন হয়। এখানে রয়েছে একটি আন্তর্জাতিক বিমানবন্দর। আল উলা শহরের চারপাশ ঘিরে রয়েছে অসংখ্য পাহাড়। প্রাচীন গ্রিস ও রোমের মতোই অনেক প্রাচীন সভ্যতাও রয়েছে শহরটিতে। সৌদির প্রত্নতাত্ত্বিক বিভাগ আল উলা শহরের চারপাশে 4টি সভ্যতাকে খুঁজে পেয়েছে, যার মধ্যে রয়েছে দাদান, লিহিয়ান, নাবাতিয়ান ও আদি আরবি। প্রাচীন লিহিয়ান সাম্রাজ্যের রাজধানী শহর ছিল আল উলা, যাকে দেদান বা দাদানও বলা হয়। আমরা এই ট্যুরে 4টি স্থান ভ্রমণ করি। ভিজিটর সেন্টার থেকে বাস যোগে আমরা প্রথমেই যাই জাবাল আল আহমার, এরপর যাই কাসার আল ফারিদ বা টুম অব লিহায়ান সান অব কুজা, এরপর যাই জাবাল আল বানাত, কাসার আল বিন্ট, এরপর সর্বশেষ যাই জাবাল ইতলিব। হেগরা স্থানীয়ভাবে আল হিজার বা মাদায়েনে সালেহ বা মাদাইন সালেহ নামে পরিচিত। মাদায়েনে সালেহ আল উলা শহর থেকে ২০ কিলোমিটার দূরে ও মদিনা থেকে ৪০০ কিলোমিটার উত্তর পশ্চিমে এবং জর্ডানের পেত্রা নগরী থেকে ৫০০ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। প্রত্নতাত্ত্বিক এই স্থানটি মরুভূমির সৌন্দর্য ও বিভিন্ন আকারের খোদাই করা পাথরের পাহাড়ের জন্য বিখ্যাত। এর প্রত্নতাত্ত্বিক ভাণ্ডারকে সৌদির লুকানো রত্ন বলা হয়। খ্রিস্টপূর্ব ২য় থেকে ৩য় শতাব্দী ও প্রাক মুসলিম যুগে অনন্য নিদর্শন সমৃদ্ধ নাবাতিয়ান সভ্যতাকে ঘিরে আল হিজার শহর নির্মিত হয়েছিল। তবে খ্রিস্টের জন্মের পরে প্রথম শতাব্দীতে নাবাতিয়ান সভ্যতা বিশেষভাবে সমৃদ্ধ হয়ে ওঠে। অসাধারণ নির্মাণশৈলীর স্থাপত্য সম্ভারে পূর্ণ এই শহরটি যথাযথভাবে সংরক্ষিত আছে। আল হিজারের স্থাপত্য সম্ভারের মধ্যে প্রধান ও উল্লেখযোগ্য সংখ্যক সমাধি ও স্মৃতিস্তম্ভ রয়েছে। পাথরের পাহাড়ের গায়ে সরাসরি খোদাই করে এর স্থাপত্য ও নকশা তৈরি করা হয়েছে। এই স্থাপত্যগুলোর নকশা ও শৈলীতে বেশ কয়েকটি প্রাচীন জাতি ও সভ্যতার সংমিশ্রণ ঘটেছে। সভ্যতাগুলো হল অ্যাসিরীয়, মিশরীয়, ফিনিশীয় ও হেলেনিক। এছাড়াও স্থাপত্যগুলোর গায়ে খোদাই করা শিলালিপিতে প্রাচীন বেশ কয়েকটি ভাষার উপস্থিতি দেখতে পাওয়া যায়। ওই ভাষাগুলোতে লিহিয়ানাইট, থামোটিক, নাবাতিয়ান, গ্রিক ও লাতিন এপিগ্রাফির সাক্ষ্য বহন করছে। কাসার আল ফারিদ হেগরার প্রত্যন্ত মরুবালির মাঝখানে সগর্বে দাঁড়িয়ে আছে পাথর কেটে তৈরি করা রহস্যময় এক স্থাপত্য। এটি কাসার আল ফারিদ সৌধ, যা লিহিয়ানের কুজার পুত্র নামেও পরিচিত। অন্য সব সৌধ থেকে একেবারে বিচ্ছিন্ন কাসার আল ফারিদকে একাকী দুর্গ নামেও ডাকা হয়। তবে একে দুর্গ বলা হলেও এটি মূলত একটি সমাধি সৌধ। সবচেয়ে বিস্ময়ের হল প্রায় ২,০০০ বছর আগে একটি মাত্র পাথর খণ্ড খোদাই করে ৭২ ফুট উচ্চতার এই সমাধিটি নির্মাণ করা হয়েছিল। সমাধিটির ভেতরে এখনো পর্যন্ত কোনো সমাধির অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এই সৌধটি সম্পর্কে পর্যটকদের গাইড ও আরব গল্পকার আল হানুফ বলেন, এই সমাধি সৌধটি প্রায় প্রথম শতকের দিকে নির্মিত হয়েছিল, তবে অজ্ঞাত কারণে অসম্পূর্ণ অবস্থায় থেকে যায়। এর মানে হলো যার জন্য এই সমাধিটি তৈরি করা হয়েছিল তাকে এখানে কখনোই সমাহিত করা হয়নি। এর জমিনের নির্মাণশৈলী ও সূক্ষ্মতা ধীরে ধীরে নষ্ট হওয়া প্রমাণ করে এই সৌধটি ওপর থেকে নিচ পর্যন্ত খোদাই করে নির্মাণ করা হয়েছিল। তবে নির্মাণ কাজের অসম্পূর্ণতা ও জনবিচ্ছিন্ন স্থানে এর অবস্থান হওয়ায় কাসার আল ফারিদকে ঘিরে নানা রহস্যময় গল্প এখনও প্রচলিত। জাবাল আল বানাত কাসার আল ফারিদের পরই হেগরার অন্যতম বৃহত্তম সমাধিক্ষেত্র হল জাবাল আল বানাত। এই স্মৃতিসৌধটিতে ২৯টি সমাধি আছে। পাথরের গায়ে অট্টালিকার আকার দেওয়া সমাধিগুলোর চারপাশ দক্ষ হাতে খোদাই করে নির্মাণ করা হয়েছিল। এর বেশিরভাগই নারীদের নামে নির্মিত হওয়ায় এর নামকরণ করা হয়েছে জাবাল আল বানাত।
সবচেয়ে বিস্ময়ের বিষয় হল বেশিরভাগ সমাধিগুলোর গায়েই খোদাই করা আছে। ওই নির্দেশের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে, ওই সমাধিগুলোতে কেউ যদি অনুপ্রবেশ করে বা গোপনে তা দখল বা এর বিষয়বস্তু পরিবর্তনের চেষ্টা করে, তবে তাকে কঠোর শাস্তি দেওয়া হবে। সাংস্কৃতিক কেন্দ্র জাবাল ইথলিব। আল উলা শহর থেকে পূর্ব দিকে ও হেগরার মাঝ বরাবর সরু রাস্তা ধরে হেঁটে গেলেই পাওয়া যাবে জাবাল ইথলিব। ধারণা করা হয় এটি সে সময়ের হেগরার নাবাতিয়ান সভ্যতার গৌরবময় ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র ছিল। পাথরের পাহাড়ের সামনের অংশে খোদাই করা একটি বিশাল কক্ষ, এর 3টি দেয়ালের চারপাশে পাথরে খোদাই করা বেঞ্চ ও সামনের পুরোটা অংশ খোলা রাখা। দিওয়ান নামের এই উন্মুক্ত অংশটি খাবারের ঘর ছিল। রাজকীয় ভোজ বা রাজনৈতিক সভা অনুষ্ঠানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে এটি ব্যবহৃত হতো। সে সময়ে নাবাতিয়ানরা দল বেঁধে খাবার তৈরি করত এবং অবসরে সেখানেই তারা খাবারের সঙ্গে সঙ্গীত উপভোগ করত। এরপরই পাহাড়ের মধ্য দিয়ে শুরু হয়ে চলে যাওয়া বিশাল প্রাকৃতিক গিরিপথ সিকের দেখা মেলে। পাহাড়ের মাঝ দিয়ে একটি প্রাকৃতিক পানির ধারা বয়ে চলেছে। এই স্রোতধারা প্রমাণ করে সে যুগে নাবাতিয়ানরা কেবল প্রাকৃতিক পানি সম্পদ হিসেবে ব্যবহারেই বিশেষজ্ঞ ছিল না, বরং বৃষ্টির পানির সংরক্ষণ ও ব্যবহারে দক্ষ ছিল। এই ব্যবস্থা থেকে সম্ভবত নাবাতিয়ান শব্দটির ব্যাখ্যা করা যায়। নাবাতিয়ান শব্দটি আরবি নাবাতু থেকে এসেছে, যার অর্থ কুয়া থেকে আসা ঝর্ণাধারা। নাবাতিয়ানরা হল প্রাচীন আরব জনগোষ্ঠী। কয়েকটি যাযাবর বেদুইন গোত্রের সমন্বয়ে এই জাতি গঠিত হয়েছিল, যারা উত্তর আরব ও ভূমধ্য সাগর তীরবর্তী পূর্ব দ্বীপাঞ্চল লেভেন্তে বাস করত। বিস্তৃত এই মরু অঞ্চলে তারা পশুপালনের জন্য চারণভূমি ও পানির সন্ধানে ঘুরে বেড়াত। আরবের সীমান্তবর্তী ভূমি থেকে শুরু করে ইউফ্রেটিসের লোহিত সাগর পর্যন্ত বিস্তৃত ছিল তাদের সাম্রাজ্য। ধারণা করা হয় নাবাতিয়ান শাসকরা জর্ডানের শহর পেত্রা, প্রাচীন রাকমু থেকে তাদের সাম্রাজ্য শাসন করতেন। তারা তাদের দ্বিতীয় রাজধানী হেগরা, আধুনিক নাম মাদায়েনে সালেহ আল উলায় স্থাপন করেছিল। খ্রিস্টপূর্ব 4র্থ শতাব্দী ও 2য় শতাব্দীতে নাবাতিয়ানরা এই অঞ্চল জুড়ে একটি স্বতন্ত্র সভ্যতা গড়ে তুলেছিল, যা তাদের রাজনৈতিক সত্তা হিসেবেও পরিচিতি এনে দেয়। সে সময়ের একটি দুর্বল বাণিজ্যিক নেটওয়ার্ককে কেন্দ্র করে তাদের সাম্রাজ্য পরিচালিত হতো, যার প্রভাব ও প্রতিপত্তি প্রাচীন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল। 106 খ্রিস্টপূর্বাব্দের দিকে রোমান সম্রাট ট্রাজান নাবাতিয়ান সাম্রাজ্য জয় করেন। সে সময় তারা গ্রিক রোমান সংস্কৃতি থেকে সিরামিকের ওপর হাতে আঁকা চিত্রের মাধ্যমে প্রাচীন আরবীয় বৈশিষ্ট্য অর্জন করেছিল। পরে রোমান যুগের শেষ দিকে এসে তারা খ্রিস্টীয় ধর্মে ধর্মান্তরিত হয়। ঐতিহাসিক জেন টেইলর নাবাতিয়ানদের প্রাচীন বিশ্বের প্রতিভাধর জাতি হিসেবে উল্লেখ করেছেন। অনেক গ্রাফিতি ও শিলালিপিতে নাবাতিয়ানদের প্রমাণ মিললেও কোনো লেখা বা সাহিত্যে তাদের বাস্তব সন্ধান মেলেনি। প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিকরা নাবাতিয়ান সভ্যতার স্থাপত্য শৈলীর বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে পাননি। তাই 2000 বছর আগের সেই রহস্যময় নগর পরিকল্পনা কারা করেছে এবং পাহাড় কেটে কেমন করে সব বিশাল পাথরের স্থাপনা নির্মাণ করা হয়েছিল তা রহস্যময় বিস্ময় হয়েই রয়ে গেছে। তবে প্রাচীন এই সভ্যতার কোনো লিখিত ইতিহাস না থাকার বিষয়টি এই বিস্ময়কেও ছাপিয়ে গেছে।